আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে এসেছি। এখন যেহেতু রোজার দিন, সবাই আসলে ব্যস্ত। আপনাদের সেই ব্যস্ত সময় থেকে আমাকে সময় দেওয়ার জন্য মন থেকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি কিচেন থেকেই। সকালবেলা রোজার দিন যেটা হয়, হালকা পাতলা কাজ দিয়েই দিনটা শুরু হয়। তবে সব দিন কিন্তু সমান না। আমার তো হচ্ছে রোজাটা শুরু হয়েছে একদম অনেক বেশি ব্যস্ততা দিয়ে। যেমন ১ম রোজার দিন সিলিন্ডার না পাওয়ার একটা হ্যারেস, ওইদিন বাহিরের কাজ ছিল। তারপরের দিন হচ্ছে গ্রামের বাড়ি চলে গেছিলাম। দেন তারপরে আবারও বাহিরে কাজ ছিল। তো এরকমভাবে আসলে আমার রোজাগুলো যাচ্ছে। যার কারণে আমি সেহরি খাওয়ার পরে যে টাইমিংটা, ওই টাইমটা আর ঘুমাই না। কারণ বাহিরে দৌড়াদৌড়ি থাকলে বা দিনের বেলায় কাজ নিয়ে ব্যস্ত থাকলে সব কাজই কম বেশি হয়ে যায়, কিন্তু কোরআন খতম দেওয়ার যে ব্যাপারটা থাকে সেটার জন্য কিন্তু সময় ওভাবে বের করা যায় না। তাই জন্য আমি সকালটাকে এই কাজটার জন্য সিলেক্ট করে নিয়েছি। তো যাই হোক, গতকালকে আপনাদের ভাইয়া বেশ কিছু বাজার নিয়ে আসছিল। তো আজকে সকালবেলা আবার মাছ নিয়ে আসছে। তো সব কাজ একসাথে পড়ে গেলে যেটা হয় আর কি। তো তার জন্য ভাবলাম যে এখন কাজ যে শুরু করব, যতক্ষণ না পর্যন্ত এই কাজগুলো শেষ হবে ততক্ষণ পর্যন্ত আর ডান বাম তাকাবো না। তো বাজার আনলে যেটা হয়, ফ্রিজে যে জিনিসগুলো রাখবো তার আগেও কিন্তু ফ্রিজের জায়গা করে নেওয়া লাগে। কিছুদিন আগেই তো ফ্রিজটা ক্লিন করলাম, তারপরেও দেখলাম যে এক্সট্রা আইস জমে গেছে। তো ওগুলিকে একটু ছাড়িয়ে নিতে হবে, তা না হয় এই মাছগুলো রাখা যাবে না। যেহেতু রোজার দিনে আমরা অনেক এক্সট্রা কিছু রাখি, তাই জন্য কিন্তু ফ্রিজে ওভাবে স্পেসও থাকে না। আর আমি গত ২ দিন আগে বাড়ি গিয়েছিলাম। আম্মাও বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছিল, যার কারণে কিন্তু এখন আমার ফ্রিজের একটা ঠাসাঠাসি অবস্থা। তো এই তো সবকিছু বের করে আইসটাকে কিছুটা ক্লিন করে দেন হচ্ছে আমি স্পেসটুকুন করে নিয়েছি। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যখনই এক্সট্রা পুতলা টাইপের কোনো জিনিস রাখা হয়, সেক্ষেত্রে ফ্রিজটা নোংরা হবেই। তো সেটাকেও একটু মুছে নিচ্ছিলাম। আর এইখানে যে কালো স্পটটা, এটা আসলে খুব একটা উঠতে চায় না। এর আগেও আমি ট্রাই করেছি। তো আমি কিচেনে হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি রান্নাও করব এই কাজগুলোর পাশাপাশি। তাই জন্য মাছ ক্লিন করে যতটুকুন রান্না করব সেইটুকুন ভাজতে দিয়েছি। যেহেতু জাহিন রোজা না, ওর শরীরটা আসলে ভালো নেই, এখনও ছেলেটা পুরোপুরি ভালো হয় নাই। তো দোয়া রাখবেন সবাই। আসলে খাবার দাবার তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি মেনটেন করার। তারপরও একটু এদিক সেদিক হইলেই কিছু কিছু বাচ্চা বা আমরা অনেকে আছি না, যে আমাদের সমস্যা হয়। তো আমার ছেলের ক্ষেত্রে ওরকমই। তো যাই হোক, এখন আমি নরমাল ফ্রিজটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। মনে হবে যে কিছুদিন আগেই তো নরমাল ফ্রিজ ক্লিন করলাম। আসলে কিছুদিন পরপরই দেখবেন যে এখানে যে তরকারির খাসির উপর যে থাকটা থাকে, ওইটার উপর কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায়। তো ওইটাকে একটু মুছে না দিলে পিছনে একদম পানিটা কেমন যেন নোংরা একটা পানি বের হয়। তো সেই জায়গাটুকুন মুছে নিয়ে এখন আমি সবজিগুলোকে গুছিয়ে রাখবো। আর কাঁচা সবজি বাজার এতগুলো একসাথে আনলে কি যে একটা প্যারা, এটা আসলে ছেলেরা কখনোই বুঝবে না। তো যাই হোক, আপনাদের ভাইয়ার বাজার করা মানেই হচ্ছে এরকম, সে একসাথে অনেক বাজার করে, বিশেষ করে সবজি বাজার। আর কাঁচা সবজি বাজারের ক্ষেত্রে যেটা হয়, যদি ঠিকঠাক মতো গুছিয়ে না রাখা যায়, সবজিগুলো কিন্তু নষ্ট হয়। আর দেখেন অবস্থা, এখানে আমি পলিব্যাগ খুলে দেখি যে তাকে কাঁটা লেবু দিয়ে দিছে। আসলে গতকালকে যে বাজার নিয়ে এসেছিল, আমি কিন্তু কিছু ফ্রিজে রেখেছিলাম যেগুলো নষ্ট হয়ে যাবে, যেমন ধনেপাতা, তারপর লাল শাক, এই জাতীয় সবজিগুলো। তো ধনেপাতার সাথে লেবু ছিল, তো দেখলাম যে একটা লেবু এরকম কাটা। তো এখানে আমি সবগুলো সবজি হচ্ছে আগে ঢেলে নিচ্ছি, যে এখন কিছু হয়তোবা গুছিয়ে রাখবো, কিছু হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটাবো, আর কিছু হচ্ছে হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিব। তো যেদিনে হচ্ছে আপনাদের ভাইয়া বেশি সবজি নিয়ে আসে, ওই দিনে তার একটা কমন ডায়লগ, যতটুকুন রান্না করা যায়, যতটুকুন করা যায় করবা, বাকিটুকুন হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিবা। আর সবথেকে বড় কথা, রোজার দিন কিন্তু খুব একটা খাওয়া হয় না। তো এইখানে আমি যেগুলো এখন হেল্পিং হ্যান্ড দিয়ে কাটাবো সেগুলো আলাদা রেখেছি। আর এই কাজগুলো করলে যে ফ্লোরের কি অবস্থা হয়, তো সেগুলো একটু পরে গুছিয়ে নেব। তো এখানে আমি যে একটা ঝুড়িতে হচ্ছে শসা, টমেটো সেগুলো রেখেছি। এখানে হচ্ছে লেবুগুলো রেখেছি এভাবে কাগজে মুড়িয়ে, আর বাদবাকিগুলো এভাবে করে রেখেছি।
আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ঈদের যে মেইন শাড়িটা সেটা ডিটেলসে শেয়ার করেছি। জানি না অনেক বেশি ভুল ছিল কিনা। তো আপুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টস করে জানাবেন। আসলে যেহেতু আমি ইউজড টু না, আমার অনেক কিছু শিখার আছে। তো আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিলে খুব বেশি খুশি হব। তো দোয়া রাখবেন যেন আমি সুন্দর মতো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ওই কাজগুলো গুছিয়ে এখন আমি হচ্ছে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা বলতে জাস্ট এই রুমটাকেই ঝাড়ু দিচ্ছি। কারণ একটু পরেই হেল্পিং হ্যান্ড আসবে, দেন সে ঘর ঝাড়ু দিবে। আর ও কী কাজ করবে সেগুলি সবসময় মতো লিখিয়ে রাখা আছে। আর আমার কিচেনটা যে রোজার আগে বলেছিলাম নতুনভাবে গুছাবো। আসলে যেটা হয়, আমরা মেয়েরা যদি বাহিরে কাজের জন্য ছোটাছুটি করি, ঘরের কাজ কিন্তু অনেক ইমব্যালেন্স হয়ে যায়। তো আপনাদের সাথে হয়তোবা এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে একটা সময় পারফেক্ট করে সবকিছু করা লাগবে, একদম মানে যে কাজটাই করব একদম পারফেক্ট হওয়া চাই। এই মেন্টালিটির কারণে দেখেছি অনেক কাজ পিছিয়ে যায়। অনেক কাজ কমপ্লিট হওয়ার পরেও একটা কেমন যেন খারাপ লাগা কাজ করে। তো এখন যেটা করি সবসময় দুটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। তো বাহিরে দৌড়াদৌড়ি থাকলে কিন্তু ঘরের অনেক কাজে ছাড় দেওয়া লাগে। তবে এটাও সত্যি, যত যাই কিছু করি না কেন সংসার হচ্ছে সবার আগে, দেন হচ্ছে যতটুকুন এক্সট্রা কাজ করা যায়। আর এক্সট্রা আমরা যে কাজটা করি সেটাই আমাদের নিজেদের কাজ বলে মনে করি। সংসারটাও তো আসলে নিজেরই। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে অনেক সকাল সকালেই সেহরির রান্নাটা করে নিচ্ছি। অন্যান্য দিন দেখা যায় যে টাইমে ইফতার রেডি করি তার ঠিক ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে কিচেনে ঢুকে দেন সেহরির জন্য যদি তরকারির প্রয়োজন হয় ওই রান্নাটা করি। তো আজকে চিন্তা করেছি কিচেনের যা কাজ সব একসাথেই শেষ করে নিব। আর যেহেতু অনেকগুলো কাজ ছিল, মানে এই কাজগুলো শেষ করে আবার কিচেনে ঢুকবো সেটা আর ইচ্ছা করছিল না। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি রান্নার যে প্রস্তুতি কাটাকাটি সেগুলো করে নিয়েছি। আলু সিদ্ধ করেছি, ফুলকপি কেটে নিয়েছি। তো সেগুলো রেডি করে এখন হচ্ছে আমি প্রথমে তরকারিটা রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিব। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, দেন পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটা বাটা থাকাতে আসলে রান্নাতে অনেক সুবিধা হচ্ছে, মানে খুব অল্প সময়েই রোজার মধ্যে রান্নাগুলো করে নিতে পারছি। তো আজকে একটা মাত্র রান্নাই করব। সেহরি তো খুব একটা, মানে সেহরিতে ভাত খাওয়া হয় না। তবে ইদানিং আপনাদের ভাইয়া খুব মানে বলছে আর কি যে যত যাই কিছু করো না কেন অল্প ভাত খাবা। তো এখন আমি যেটা করি মেনু অনুসারে আমি যে খাবারগুলো সিলেক্ট করে রেখেছিলাম সেহরির জন্য সেগুলো রাখি, সেগুলো আগে খাই, তারপর হচ্ছে অল্প একটু ভাত খেয়ে নেই। আসলে ভাতটা না খেলে ওভাবে মাছ বা ডিম ওই জাতীয় জিনিসগুলো খাওয়া হয় না। তো আমি এইখানে তরকারিটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে বেশ অনেকটা পরিমাণ ফুলকপি ছিল, যার কারণে প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু সিদ্ধ হওয়ার পর যখন অনেকটা কমে আসছে তখন হচ্ছে আমি নেড়েচেড়ে দিচ্ছি, তা না হয় নাড়তে গেলে দেখা যেত যে পড়েই যেত। তো এই পর্যায়ে হচ্ছে আমি আলু সিদ্ধটাও দিয়ে দিলাম আর দিয়েছিলাম টমেটো। তো এখন খুব ভালো মতন হচ্ছে আমি কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে। তো এই পর্যায়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকুন ঝোল দরকার। আর আমি সবসময় চেষ্টা করি তরকারিতে গরম পানিটাই ইউজ করতে আর কি। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় ভেজে রাখা মাছটাকেও আগে ভুনা করে নেই, দেন হচ্ছে তরকারিটা কষাই। তো আজকে মাছগুলো মানে খুব সুন্দর মতো ভাজা হয়েছে, তাই জন্য হচ্ছে এই পর্যায়ে দিচ্ছি। তো এখন হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর মতো রাখার চেষ্টা করছি যেন চুলার আগুনটা লোতে রেখে যতক্ষণ রান্না করব সুন্দর মতো মাছের ভিতরে হচ্ছে ঝোলটুকুন ঢুকে। তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলার আগুনটা একটু মানে একটু লোতে রেখে দিব। তো একদম নামানোর ঠিক আগ মুহূর্তে হচ্ছে আমি কাঁচামরিচ ফেলে দিচ্ছি। তো এর পরের ফুটেজটাতেই আমি অরিজিনাল ভয়েস দিচ্ছি, যার কারণে ভিডিওর এই পর্যায়ে বিদায় নিচ্ছি। তো আশা রাখছি আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শাড়ি নিয়ে যে কোনো কোয়েশ্চেন করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করলেই হবে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালেও হবে। তো আবারও বলবো ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকে আমি যে শাড়িটা শেয়ার করেছি ভাবলাম যে ডিটেলসে শেয়ার করি। আসলে শাড়ি হোক ড্রেস হোক গায়ে না জড়ালে ওভাবে বোঝা যায় না। তো ভাবলাম আপনাদের সাথে একদম ফেস টু ফেস একটা ফুটেজ নিয়ে নিই। এই শাড়িটা হচ্ছে ঈদের মেইন শাড়ি হিসেবে থাকছে। আলহামদুলিল্লাহ পেজে পোস্ট করার পাশাপাশি তো আমি ইউটিউবেও শেয়ার করেছি, সবাই অনেক বেশি পছন্দ করেছেন। শাড়িটা হচ্ছে
জাপানি সিল্কের উপর লেস ওয়ার্ক করা। এটা একদম ওভারঅল পুরো শাড়িটাতে হচ্ছে লেস ওয়ার্ক করা, বডিতে কোনো কাজ থাকবে না। যারা পেজে বা ইউটিউবে ভিডিওটা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য আবার শেয়ার করছি। এই শাড়িটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা অনেক স্টাইলে পরা যায়, লেহেঙ্গা স্টাইল থেকে শুরু করে যে কোনো একটা ড্রেসের লুকও দেওয়া যাবে এই শাড়িটা দিয়ে। আচ্ছা, আমি সবসময় লেস ওয়ার্কের শাড়ি যখনই শেয়ার করি তখন এই কথাটা বলতেই হয় যে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন, কারণ হচ্ছে লেস না থাকলে তো আমি শাড়ি বানাতে পারবো না। তো পরে কিন্তু অনেক আপুরে মন খারাপ করেন যে আপু যেভাবেই হোক দিবেন, তো আমি আসলে লেসটা না পেলে দিব কি করে। লেসটা যতদিন থাকবে ততদিনই হচ্ছে আমি শাড়িটা বানাতে পারবো। তো এই শাড়ির প্রাইস থেকে যাবে 1850 টাকা। আমি আবারও বলে দিচ্ছি, শাড়িটা হচ্ছে জাপানি সিল্কের উপর 12 হাতের একটু বেশি, 13 হাতের কম। আর ওভারঅল হচ্ছে এই যে গর্জিয়াস যে লেসটা সেটা দিয়ে কাজ করা। আর হ্যাঁ, আপনারা কিন্তু ব্লাউজের জন্য যতটুকু লেস দরকার হয় সেটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলবো যাদের ভালো লাগবে দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন। আর জাস্ট আমি একটু গায়ে জড়িয়ে দেখাচ্ছি, যে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, আর আমি তো হচ্ছে এইভাবে ফেস টু ফেস ভিডিও করে ইউজ টু না। আশা রাখছি আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।